আমরা এখন গিরিশ গৈরিকে আবিষ্কার করি। সকলে আমার শ্রদ্ধা জানবেন। আমরা আর কে নারায়ণ চৌধুরীর একটি বিখ্যাত বইয়ের নাম জানি, আন্ডার দ্য বেনিয়ন ট্রি অ্যান্ড আদার স্টোরিজ। সেই বইয়ে একজন মূল চরিত্র হলো স্টোরি টেলার আছে, একজন বৃদ্ধ। তিনি গভীর অন্ধকারে আলো দিনে দেন। সে আলো শিখা দেখে গ্রামগঞ্জের মানুষ তার গল্প শুনতে আসে। ঠিক তেমনি আমরা কাজী রাফি ত্রিমোহিনী উপন্যাসেও এমন একটি চরিত্র আছে। সেই চরিত্রের নাম হল সুখী। লেখক তার ক্লাবে যিনি ভূমিকা লিখেছেন সেখানে তাকে বলছেন গল্প বলি, অর্থাৎ স্টোরি টেলার। এই স্টোরি টেলারের যে গল্পটা বা যে উপন্যাসের যে প্রেক্ষাপটটা, সেই প্রেক্ষাপটটা শুরু হয়েছে করতোয়া নদীর পাড়। এই করতোয়া নদীর পাড় দিয়ে সেখানে লেখক ঢুকে গেছেন পূর্ব পাশে, অর্থাৎ আমরা জানি বগুড়া থেকে পশ্চিম পাশে বলা হয় আমাদের মস্তানগড়, অর্থাৎ কুন্দবর্ধন বা কুন্দনগর, যে নগরের ইতিহাস হলো 2500 বছরেরও বেশি। অর্থাৎ এই উপন্যাসের ব্যক্তিকালও আমাদের 2000 বছর, এই বর্তমান অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মেরও পূর্বে। আর এই সময় আমরা যোগ করলে প্রায় 2600 বছর পাবো। সেই 2600 বছর হলো আমাদের এই কাজী রাফির ত্রিমোহিনী উপন্যাসের ব্যাপ্তি। আমাদের যদি আমরা ঐতিহাসিক ভাবে ধরে নেই যে ভারতে প্রাচীন অর্থাৎ প্রাচীন ঐতিহাসিক ছায়াকে কেন্দ্র করে যারা শিল্প সাহিত্য রচনা করেছেন তাদের মধ্যে অন্যতম যদি রামায়ণ এবং মহাভারত, যার ব্যাপ্তিকাল হলো 6000 বছর। সে ঠিক তেমনি আমাদের পরবর্তী সেই ব্যাপ্তিকালে সবচেয়ে বেশি দীর্ঘ ঝাঁকুনি দিয়ে এসেছিল ফলগাছে গঙ্গা রাম সংকীর্তনের খ্রিস্টপূর্ব 6000 অব্দে তিনি গঙ্গা নদীর পাড় থেকে একটি গল্প বলা শুরু করলেন। যে গল্প সংকলন আছে এবং সেই গঙ্গা থেকে গঙ্গা পর্যন্ত যে মানুষের যে অববাহিকা, আমরা জানি যে এই গঙ্গা নদী বা পদ্মা বা গঙ্গা নদীর যে অববাহিকায় পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ বসবাস করে এবং পৃথিবীর 60% শুকনো পানি এখানে পাওয়া যায়। ঠিক তারই একটি শাখা কপোতাক্ষ। সেই কপোতাক্ষ থেকে আমাদের কথা সাহিত্যিক কাজী রাফি শুরু করলেন, করতোয়া নদীর পাড় থেকে শুরু করলেন ত্রিমোহিনী, সেই আমাদের কুন্দবর্ধন যে নগর, সেই নগরের কাছ থেকে। আমাদের এই ভূখণ্ডে আরেকটি সবচেয়ে শক্তিশালী স্টোরি টেলারের যে জায়গাটা আছে এবং সারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, সেটার নাম হলো 1001 রাতের গল্প বা আরব্য রচনা, যেটাকে সেখানে আমরা একজন স্টোরি টেলার পাই যিনি অর্থাৎ শেরশাহ, এবং রাজাকে তিনি সেই গল্প বলতেন এবং রাজাকে গল্প বলে বলে এবং এমন একটা জায়গা তিনি শেষ করতেন যে শেষ করার পর রাজার আবার আকাঙ্ক্ষা তৈরি হতো, আবার তিনি গল্প শুনতে। এইভাবে 1001 রাত পর্যন্ত গল্প বলেছিলেন। অবশ্যই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি এবং তাকে বিবাহ করে দেয়। ঠিক তেমনি এই যে আমরা স্টোরি টেলারের যে শুক্র, যিনি পুরো ব্যাপ্তিকাল অনুসারে যে এত বড় একটি উপন্যাস তিনি গল্পের স্তরে ধরে নিয়ে গেছেন, এখানে আসলে মূল জায়গাটা গল্পের নয়, মূল জায়গাটা ঐতিহাসিক নয়। আমার কাছে মনে হয়েছে যে কাজী রাফি তিনি তার নিজের ভিতরে ঐতিহাসিক চিন্তা দিয়ে নিজের কিছু দর্শন আছে, তিনি সেই দর্শনটা বলতে চেয়েছেন। তিনি পূর্ণাঙ্গ ঐতিহাসিক ভাবে সেই যে রাজা বাদশাহ মৌর্য সেন পাল যে বংশধর, আমরা জানি 1931 সালে আমাদের এখানে ব্রাহ্মী লিপি যেটা মানে সংগ্রহ করা হয়, সেই ব্রাহ্মী লিপি থেকে আমরা জানি যে সম্রাট অশোক এখানে মানে একটি মানে তার রাজকোষ থেকে তিনি অর্থ দান করার জন্য বলেছিলেন। সে ব্রাহ্মী লিপি এতে প্রমাণিত হয় যে সম্রাট অশোক ছিলেন এই ভূখণ্ডের সবচেয়ে বড় রাজা। সেই সময় আমাদের বৌদ্ধ ধর্মের প্রসার ঘটেছিল, তার পূর্বে ছিল হিন্দুদের প্রসার, পরবর্তীতে আসে মুসলিমদের প্রসার, যেখানে আমাদের মানে ব্রিটিশদের পূর্বে এদেশে ইসলাম প্রচারের জন্য ওইখানে পীরাউলিয়ারা আসে। এবং এই যে ত্রিমোহিনী একটি স্থানের নাম, আমার কাছে মনে হয়েছে যে ত্রিমোহিনী হল 3টি ধর্মের সম্মেলন যেখানে ঘটেছে 2500 বছর ধরে, যেটাকে 2016 সালে বলা হয়েছে সার্কের রাজধানী বলা হয়। কুণ্ডনগরকে কিন্তু সার্কের রাজধানী বলা, অর্থাৎ সাউথ এশিয়ার রাজধানী ছিল এই আমাদের বগুড়ার মস্তানগড়। সেই জায়গাটাকে কেন্দ্র করে একটি উপন্যাস গড়ে উঠেছে। সেই উপন্যাসে গড়ে ওঠার পিছনে আমি যে বললাম যে স্টোরি টেলার একটি প্রসঙ্গ, সেখানে দেখেন আর কে নারায়ণ চৌধুরী যেমন বলতেন একটি ইট বা পাট বা খড়ি বা তিনি যা হাতের কাছে পেতেন সেটা ছুরিতে বলতেন, ওই যে জায়গাটা যে স্থানে আমার এই টুকরাটা পড়লো সেখানে এক রাজা ছিলেন, সেই রাজার নাম অমর। ঠিক তেমনি আমরা কাজী রাফির উপন্যাসের ভিতরে পাই, আমি পড়ছি 195 পৃষ্ঠা,
নওরিন সেই গল্প বলিয়ে নদীর অপর প্রান্তে দেখিয়ে আমাকে বললেন, ওই যে নদী, নদীটার উপর একটা প্রাচীন মন্দির দেখতে পাচ্ছ? আমি মন্দিরটার দিকে তাকালাম, তিনি বললেন এক্সেট্রা। তো তিনি ঠিক তেমনি আমাদের গল্প বলা আমি এটাকে এই উপন্যাসটাকে বলতে চাই একটি পুলিশ সিলেন্টারি, যেটা আমাদের মইয়ান শিল্প সাহিত্যে দেখিয়েছেন। অর্থাৎ মইয়ানের পৃথিবীতে সার্থকতা হলো তিনি জাদু বাস্তবতা না, তিনি লোক কাহিনীকে বাস্তব, অতিবাস্তব এবং কল্পবাস্তবকে সংমিশ্রণ করে যেটি ঘটিয়েছেন, সে নাম দিয়েছে ইন্টারন্যাশনাল লিটারেরি পুলিশ সিলেন্টারি। ঠিক তেমনি সেই অবস্থান থেকেই এই উপন্যাসটার ব্যাপ্তি, কাল এবং সময় এবং প্রেক্ষাপট। এই প্রেক্ষাপটের ভিতর দিয়ে আমরা যদি এই উপন্যাসটা পড়তে যাই, যেটা সবচেয়ে বেশি আমার কাছে বাধাগ্রস্ত মনে হচ্ছে, সেটা হলো শিল্প সাহিত্যের প্রথম শর্ত হলো যিনি বই পাঠ করবেন এবং বইটা যখন যিনি পরিষ্কার করে দেখবেন, তখন তার সম্মুখে বই থাকবে। তিনি একটি গল্পের ভিতর দিয়ে, তিনি একটি চরিত্রের ভিতর দিয়ে তিনি বাস্তব জগৎ তিনি তার চোখের সম্মুখে দেখতে পারবেন। শিল্পের এই কথা সাহিত্যে এই সফলতা বাংলা ভাষায় 2 থেকে 3 জন হাতে বলে আমরা বলতে পারি। মানিক বন্দ্যোপাধ্যায়, আমরা যদি বিভূতি বন্দ্যোপাধ্যায়ের কুই মাসে গল্প করি, আমরা সেখানে কি পাবো? এই গল্পের ভিতরে কোনো গল্প নেই, তিনি একটু বর্ণনা করেছেন। অথবা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বই পেনে যদি আমরা পড়ি, যে সন্ধ্যা হচ্ছে, একজন ছোট্ট বালক সে পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আছে, সেই সন্ধ্যাটা দেখছে, সেটা সে বর্ণনা করছে কত পৃষ্ঠা? 38 পৃষ্ঠা। এই যে আমার চোখের সামনে সন্ধ্যা হচ্ছে, দেখতে পাচ্ছি, এটা হলো সাহিত্যের সবচেয়ে বড় শক্তি। ঠিক সেই শক্তি এবং সেই মোহনায় অনেক অংশে এই বইতে বাধাগ্রস্ত হয়েছে বটে, কখনো কখনো আমার কাছে সফল হয়েছে বলে আমি মনে করি। ঠিক এই জন্য হয়তোবা আমাদের বিখ্যাত কথা সাহিত্যিক আপনি বলেছিলেন যে একজন জিনিয়াস কথা সাহিত্যের আবির্ভাব করতে যাচ্ছে। তিনি কেন কথা বলেছেন? তার যদি আমরা এই বইটা সম্পূর্ণভাবে এটা পাঠ করি, তাহলে আমরা এই কথার মর্ম উপলব্ধি করতে পারবো। যতক্ষণ পর্যন্ত না আমরা এই বইটি পাঠ না করবো, হাসান আজিজুল হকের কথা এই যে উপলব্ধি, সেটা আমরা করতে পারবো। হয়তো বা সে কথাটাকে মনে হয়তো উনি সিনাশির ভিতর দিয়ে এই কথা বলেছেন, এমনও হতে পারে। কিন্তু তিনি যেহেতু বলেছেন, যদি এটা পড়ে দেখেন, তাহলে হয়তো বা দেখবেন যে তার কথাই যথেষ্ট বলেছেন আমি মনে করি। এই উপন্যাসের সবচেয়ে বেশি সফলতার আরেকটা বিষয় হচ্ছে, তিনি ঐতিহাসিক ভাবে এই 2500 বছর প্রেক্ষাপটে উপন্যাস লিখেছেন বটে, কিন্তু তিনি ইতিহাসকে প্রাধান্য দেন। এটা সবচেয়ে বেশি সফলতা। কারণ আমরা ঐতিহাসিক পৃথিবীতে যত উপন্যাস দেখি, তিনি গল্পের মধ্যে দিয়ে উপন্যাসের মধ্যে দিয়ে ইতিহাস বর্ণনা করে, কিন্তু সাহিত্যের কাজ ইতিহাস বর্ণনা করা নয়। তার জন্য ইতিহাসবিদরা রয়েছেন, ইতিহাস লেখক রয়েছেন, যারা ইতিহাস আমাদের সম্পর্কে যথার্থ তুলে ধরবেন। কিন্তু শিল্প সাহিত্যের কাজ হলো ইতিহাসিক ছায়া। কখনো কখনো মনে হচ্ছে যদি সূর্য উদয় হয়, আমরা যদি দাঁড়াই, তাহলে আমাদের ছায়া অনেক দীর্ঘায়িত হয়। যখন সূর্য আমাদের মাথার উপরে থাকে, আমাদের ছায়া যত ছোট হতে থাকে। যখন সূর্য অস্ত যায়, আমাদের ছায়া যত দীর্ঘায়িত হতে থাকে। ঠিক তেমনি শিল্প সাহিত্যে ঐতিহাসিক ভাবে যেটা রচনা করা হয়, সেটাকে বলা হয় সাহিত্যের সূর্যাস্ত। অর্থাৎ তিনি সাহিত্যের অন্ধকার দিকটাকে নিয়ে এসে ইতিহাসে মানুষের চোখের সামনে দেখিয়ে দেবেন, যেটা মানুষ জানে না। ঠিক সেই জায়গায় তিনি তার ছায়া দীর্ঘায়িত করেছেন এই বাংলা সাহিত্যের এই উপন্যাসে। এটা অনবদ্য এখন উপন্যাস বলে মনে করি। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, বিশেষ করে বাংলা সাহিত্যের প্রেক্ষাপটে অসংখ্য ঐতিহাসিক উপন্যাস লেখা হয়েছে, যে কথা আমাদের গবেষক বললেন। কিন্তু সবচেয়ে সফলতার যে জায়গা, ইন্টারন্যাশনালি ভাবে যেটাকে আমরা বুঝছি, হয়তো বা কোনোটাই আমাদের সফল হয়নি, আমি মনে করি কোনোটি না। আমি যে গবেষণার ক্ষেত্রে আমরা অধিকতরের সাথে আমার কথা হচ্ছিল, সাউথ এশিয়া থেকে এমন একটি বইয়ের রচনা হয়েছে, যেটি ধরেন যে 4000-5000 বছর বেঁচে থাকবে হয়েছে, সেটা শুধু আমাদের। আমি বলছি কেন? তিনি বললেন যে দেখো, আমার তার সাথে কথা হচ্ছে, উনি সার্টিফিকেট ফেস্টিভ্যালের প্রেসিডেন্ট। তো উনি বললেন যে আমরা যে লঙ্কার কথা জানি, যে শ্রীলঙ্কা যে লঙ্কাটা, সেখানে সীতাকে ধরে নেওয়া হচ্ছে। ধরে নেওয়ার পরে এখানকার যারা অনার্য সম্প্রদায় আছে, সে অনার্য সম্প্রদায় বলতে যে রাক্ষস হনুমান আমাদেরকে কুন্দনগর কিন্তু অনার্যদের রাজধানী। এটা কিন্তু আমাদের অনার্যদের রাজধানী, প্রাচীন রাজধানী। তো সেই লঙ্কাও কিন্তু আমাদের সেই প্রাচীন অনার্যদের আরেকটি রাজধানী। সেই রাজধানীতে যখন নিয়ে যাওয়া হচ্ছে সীতাকে, এটা কাল্পনিক চরিত্র বা শিল্প সাহিত্যের বিষয়, তখন তার রাবণের দূতটা তাকে বলছেন যে গুরু রাজা,
আমরা রাম তো তার বাহিনী নিয়ে লাদাখ যে সীমান্ত যে নদীটা আছে লাদাখ নদী, সেই নদীর পাড়ে চলে আসছে পাথর ভেঙে ভেঙে, হিমালয় ভেঙে ভেঙে। হচ্ছে তুমি তো ভুল করো, একটি পাখিও অনায়াসে এই নদী পাড়ি দিতে পারে, আর সে তো ভগবান, তার পাথর ভাঙতে হয়। এই যে মানে পাওয়ার্স বা এটাকে লিটারেলি সাবলাইম বলা হয়, সেই সাবলাইমের যে শক্তি সেটা ঐতিহাসিক সাহিত্যের ভিতরে থাকে, অর্থাৎ ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি করা হয়। এই সাবলাইমের ক্ষেত্রে কোথাও কোথাও তিনি ব্যর্থ হয়েছেন, আবার কোথাও কোথাও চূড়ান্ত ভাবে সফল হয়েছেন বলে আমি মনে করি। আর কাজী রাফির কথা সাহিত্যের আরেকটি নিজস্ব বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য হলো তিনি একটি গল্প বলতে চান, কিন্তু শেষ পর্যন্ত সেই গল্পটা বলেন না। এটা তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য। তিনি কখনোই গল্পটা বলবেন না, গল্প বলার ভিতর দিয়ে তার নিজস্ব চিন্তা আছে, সেই চিন্তাটাই অনর্গল বলে যান, কিন্তু পাঠক জানতেই পারেন না যে গল্পটা আসলে কখন বলবেন। আমরা দেখি যখন এই ভূখণ্ডে আমরা প্রাচীন আমাদের একটা আরেকটি ঐতিহ্যগত খেলা আছে, সেটা সাপ খেলা, যেটা সাপুরিরা থাকে, তিনি একটি মানে একটা পাঞ্চ লাইন বলেন যে এটা অমুক সময় দেখানো হবে, কিন্তু তিনি কখনো এটা দেখান। ঠিক তেমনি সেই সাপুর আমি মনে করি কাজী রাফির এই ত্রিমোহিনী একটি সাপুরি সাপ খেলা, যে সাপ খেলার ভিতর দিয়ে আমরা এন্টি ভিনাম তৈরি করতে পারবো, অর্থাৎ এই সমাজ, এই সভ্যতা, আমাদের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, সামাজিক প্রেক্ষাপট, ধর্মীয় প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট, আমাদের এই ভূখণ্ডের যে মানে সম্পর্কের যে প্রেক্ষাপট, সেই সম্পর্কের প্রেক্ষাপট একটু একটু করে এখান থেকে ওখান থেকে নিয়ে তিনি চিন্তা এবং দর্শন দিয়ে বিভিন্ন বই অধ্যয়ন করে গবেষণা করে, এই গবেষণালব্ধ একটি বইয়ের নাম হলো ত্রিমোহিনী, যে তিনটি বহনা, যেখানে পাল, সেন, মানে আর্য, এরা সবাই সম্মিলন ঘটেছে, এবং একই সঙ্গে ইসলামী যে ধর্মীয় প্রচার ছিল সেই সময় 1831 সালে থেকে 1602 থেকে 1831 সাল পর্যন্ত, সেই প্রেক্ষাপটের ভিতরে গভীরভাবে উঠে এসেছে। আরেকটি ব্যর্থতার কথা বলি, সেখানটা হলো যে আমরা এই কুণ্ডনগরের যে জায়গাটা, সেই জায়গার সাথে কিন্তু রামায়ণ মহাভারতের একটি জায়গা আছে, সেই পৌরাণিক একটি জায়গা আছে, সেই জায়গাটা আমার মনে হয় এড়িয়ে যাওয়া হয়েছে, মিসিং হয়েছে। আমার কাছে মনে হয়েছে এটা একটি, আমার কাছে মিসিং বলে মনে হচ্ছে। ঐতিহাসিক ভাবে এটার কয়েকটি পূর্ণনগরে কিন্তু ঐতিহাসিক বলা আছে, এমন হতে পারে আমাদের যারা গবেষণা করে, সেই দুটো জায়গা এখানে সফল হয়েছে, একটি জায়গাকে এড়িয়ে যাওয়া হয়েছে। এমনও হতে পারে ওই যে জায়গাটা এড়িয়ে যাওয়া হয়েছে, পৌরাণিক যে জায়গাটা, সেটা বই, কাল, সময় খুঁজে বের করা খুব কঠিন, সেটা আরো কঠিন ব্যাপার। সকলকে শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। তার আগে একটা কথা আমরা আপনাদেরকে বলি, আমি একটি কাজ করছি, যে কাজের জন্য আমি 18 ঘন্টা প্রতিদিন ব্যয় করি, প্রতিদিন 18 ঘন্টা ব্যয় করি। সেটা আমি প্রতিষ্ঠান কর্তৃক ট্রেন, যেটা পার ডে এখন বিয়োগ আছে 2.5 লক্ষেরও বেশি। সেটা আমরা চাচ্ছি যে 12টি ভাষার মধ্যে প্রকাশিত হবে। আমরা একটা পত্রিকা করতে যাচ্ছি, আমরা সারা পৃথিবীর 8 জন ছেলেই একযোগে কাজ করছি। আমরা আপনাদেরকে সহযোগিতা চাচ্ছি। আমি অনেক চিঠি নিয়ে আসছি, আপনাদেরকে বলি সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।